বিষয়বস্তু নিয়ে হাজির। আজকে কিন্তু একদম গল্প করার টাইম থাকবে না, গল্প করা যাবে না, আর গল্পের বিষয় আজকে থাকছেই না। কেন? শেষে যদি সময় পাওয়া যায় তাহলে একটু চেষ্টা করা যেতে পারে। তাছাড়া আজকে আমার মনে হয় না যে আপনাদের সরাসরি নাম্বার যেটা দেওয়া আছে ওটা তো লাইভ থাকলে দেওয়া থাকে, দিতে হয় চিরাচরিত প্রথা অনুযায়ী। কিন্তু আজকে যদি খুব সিরিয়াস কিছু প্রয়োজন হয়ে পড়ে তাহলে নিচের নাম্বারে কল করুন প্লিজ। বিলো ইন দিস নাম্বার কল ইফ ইউ হ্যাভ এনি আর্জেন্সি। ওকে, আর বাকি নতুন কোনো গল্পে যাচ্ছেই না, সরাসরি ঢুকবো একেবারে আজকের গলস্টোন। চলুন এবার টপিকে ঢুকে যাই আমরা। গলব্লাডার স্টোন, এবারে আমরা পাটে পাটে যাব। কেউ আমরা বলি গলস্টোন, অথবা আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলছে কোলেলাইথিয়াসিস। আপনি যদি আল্ট্রাসনোগ্রাফি করান আপনার রিপোর্টে এই শব্দটা লেখা থাকবে, কোলেলাইথিয়াসিস, যাকে আমরা গলস্টোন বলে থাকি। এগুলো সব অরিজিনাল গলস্টোন, যে যে মানুষের জীবনে এসেছিল তাদের জীবন খারাপ করে দিয়েছে এবং হবেই। সিমটম কি? সিমটমটা জানার প্রয়োজন আছে যে গলস্টোন হলে মানুষ বুঝবে কিভাবে, হোয়াট ইজ দ্য সিমটম ফর গলস্টোন? নিশ্চয়ই কোনো না কোনো সিমটম আসে। নাম্বার 1, অ্যাবডোমিনাল পেন, আপার সাইড, আপার অ্যাবডোমিনাল পেন। দ্বিতীয়, বমি ভাব অথবা বমি হয়ে যাওয়া, বমি করতে থাকে এবং বমি ভাবও হতে পারে, মানে আপনার বমি হচ্ছে না কিন্তু একটা বমি বমি ভাব, ভমিটিং টেন্ডেন্সি, ইটস এ টেন্ডেন্সি অফ ভমিটিং, মেইন সিমটম ফর গলস্টোন। সঙ্গে থাকুন, এই গল ব্লাডার স্টোনে যারা ভুগছেন তাদের জন্য অনেক নতুন খবর আছে, জানতে পারবেন। যদি এমন সিমটম হয়, ইমিডিয়েট নিড ইউএসজি আল্ট্রাসনোগ্রাফি, ইমিডিয়েট একটা আল্ট্রাসনোগ্রাফি দরকার। আর আল্ট্রাসনোগ্রাফিতে আমি পিকচারটাকে একদম সেপারেট করে এনেছি। গল ব্লাডারের পোর্শনে দেখালে আরো চিহ্ন দেওয়া আছে, ওখানে দেখুন যে স্টোন থাকলে কিভাবে আল্ট্রাসনোগ্রাফির প্লেট দেখে বোঝা যায়, রাইট? তাহলে আল্ট্রাসনোগ্রাফি
দ্য মেইন চ্যাপ্টার ফর গল ব্লাডার স্টোন। ওটা না করলে কোনো ডাক্তার হদিশ পাবে না যে ওই মানুষটার শরীরে গল ব্লাডারে স্টোন হয়ে গেছে। আর কি কি টেস্টের প্রয়োজন আছে খুব মাইনিউটলি দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আর কোন কোন টেস্টের প্রয়োজন? সেকেন্ড টেস্ট, লিপিড প্রোফাইল। কেন? ওয়াই ইউ শুড ডু? ওয়াই? বিকজ গল ব্লাডার স্টোন তৈরি হয় কোলেস্টেরল থেকে, তাই কোলেস্টেরোলাইসিস বলা হয়। কোলেস্টেরল আপনার লিপিড প্রোফাইলে যদি এক্সট্রিম বেড়ে যায়, সেটাই গল ব্লাডারের ভিতরে ক্রিস্টাল আকারে জমতে জমতে স্টোনের আকার ধারণ করে। ঠিক তাই লিপিড প্রোফাইলের টেস্টও ভীষণভাবে প্রয়োজন। যারা গল ব্লাডারের স্টোনে ভুগছেন, ইউএসজি তো আর প্রতিদিন করে না, প্রতি সপ্তাহে করে না, হয়তো 2.5 মাস অথবা 2 মাস ডিফারেন্সে, কিন্তু লিপিড প্রোফাইলটা প্রতি মাসে চেক করার দরকার আছে যারা গল ব্লাডার স্টোনে ভুগছেন। কারণ বলেই দিলাম যে রক্তের মধ্যে তেলের ভাব যদি বেশি হয়ে যায়, সেখানে লিপিড প্রোফাইল ডিস্টার্ব আসবে। ট্রাইগ্লিসারাইড অ্যান্ড কোলেস্টেরল টেস্ট করে আমরা বুঝতে পারবো যে রক্তের মধ্যে তৈলাক্ত পদার্থ বেড়ে যাচ্ছে। ব্যাপারগুলো বুঝবেন খুব মাইনিউটলি। সেকেন্ড টেস্ট, সেপারেট ভাবে কোলেস্টেরল করাতে পারেন যদি পুরো লিপিড প্রোফাইল না করেন, রাইট? দেন এলএফটি, এটারও প্রয়োজন হয়, কারণ গল ব্লাডারে মাল্টিপল স্টোন হয়ে যাবার পরেও লিভারকে ডিস্টার্ব করতে শুরু করে, ফলে জন্ডিসে দেখা দেয় কখনো কখনো, এবং ইনফেক্টেড লিভার হয়েও যায়, লিভারকে ডিস্টার্ব করতে শুরু করে, ডাইজেশন পাওয়ার কমে যায় সেই মানুষের, তাই ভমিটিং ভাব হতে শুরু করে। তাই এলএফটি করারও প্রয়োজন আছে, কোনো ছাড় নেই। যদি এখান থেকে বাঁচতে হয়, এই টেস্ট রিপোর্টগুলো নিয়েই আপনার ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন। কেমন? নেক্সট টেস্ট কি করাবেন? এবারে আল্ট্রাসোনোগ্রাফির পরে কিন্তু আপনাকে ডক্টর কিন্তু অফার দেবে যে এখন তো আর পুরো ওপেন সার্জারি হয় না এটা গল ব্লাডার ফেলে দেবার, এখন বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে, আপনি মাইক্রো সার্জারি করুন। আমি এমন অনেক মাইক্রো সার্জারি করার পরেও অনেক পেশেন্টকে দেখেছি যারা 4-5 বছর পর তাদের গল ব্লাডারে ক্যান্সার ধরে নিয়েছে, অ্যাডিনোকার্সিনোমায় ভুগছে। আজকের ডেটে আমার কাছে অনেকগুলি পেশেন্ট আছে। So how you will agree with you for a microsurgery? কি করে আমি আপনার সঙ্গে একমত হতে পারি যে আপনি মাইক্রো সার্জারিটা করিয়ে নিলেই আপনি ভীষণ ভালো হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন? যারা ভালো আছে দে আর লাকি, বেশিরভাগই আস্তে আস্তে ক্যান্সারের দিকে টান নিয়ে নেবার চান্সেস কিন্তু অনেক বেশি। অ্যাডিনোকার্সিনোমা, আর সেই কারণেই আই অ্যাম ডেড এগেনস্ট ফর অপারেশন। গল ব্লাডার অপারেশনের জন্য আমি ডেড এগেনস্ট আজও, রাইট? আসছি, আপনাদের এবার নিশ্চয়ই মাথায় আসছে তাহলে অপারেশন ছাড়া কি ট্রিটমেন্ট আছে? অবভিয়াসলি আছে, 200% আছে। আমি একা বলছি না, ভারতবর্ষে অনেক আয়ুর্বেদিক ডক্টর আছে, তারা আপনাকে এক কথায় বলে দেবে না, নো নিড এনি অপারেশন এনি সার্জারি ফর গল স্টোন। কারণ ওনাদের বিজ্ঞান উন্নতি করলে আমাদের আয়ুর্বেদিক আয়ুষ ডিপার্টমেন্টেও বিজ্ঞান অনেক বেশি উন্নতি করেছে, যেখানে গল ব্লাডার স্টোনকে ডিজলভ করে দেওয়া যায়। এবার নাম্বার 1 কোশ্চেন সবার মুখে একটা, গল ব্লাডার থেকে বেরোবার যেহেতু জায়গা নেই, তাহলে স্টোনটা যাবে কোথায় বা গেল কোথায়? এটাই মাথায় ঢুকছে। এত বিজ্ঞান জেনে ফেললে তো আপনারা ডক্টর হয়ে যেতেন, তাই না? তাই গল ব্লাডারের ভেতরে যে স্টোনটা থাকে তাকে আমরা ডিসলভ করি, তার জন্য বেরোবার জায়গার প্রয়োজন হয় না। কেমন? একটা গ্লাসের মধ্যে 1 গ্লাস জল ভর্তি করে রেখে দিলে যদি 1 মাস পরে গিয়ে দেখেন 1 গ্লাস জল থাকবে? তাহলে গ্লাস থেকে জল তো কেউ ফেলে দেয়নি, গ্লাসের জল কমছে কিভাবে? অ্যাবজর্পশন, বাতাসের মধ্যে টেম্পারেচারে ফলে স্টিম হয়ে মিশে যেতে থাকে। তার মানে 1 গ্লাস জল আজকে রেখে দিলে 1 মাস পরে ওটা অটোমেটিক্যালি কমতে শুরু করবে, রাইট?
যদি আপনার বিশ্বাস না হয়, আজকে কাঁচের গ্লাসে কানায় কানায় ভরে এক গ্লাস জল আপনি রেখে দিন, বাড়ির যে কোনো প্রান্তে, ছাদে রেখে আসতে হবে না, তাতেও দেখবেন 1 মাস পরে ওই গ্লাসের জল কমেছে। তাহলে কি ভাবেন, গ্লাসে লিকেজ ছিল? লিক ছিল, বেরোবার জায়গা তো ছিল না, তাহলে কমলো কিভাবে? অ্যাজ সেম অ্যাজ ফর গল ব্লাডার স্টোন, এখানেও ডিজলভ করে দেওয়া হয় এবং ডিজলভের পরের ম্যাটেরিয়ালটা অ্যাবজর্পশনে খালি হয়ে যায়, এমটি করে দেওয়া হয়। সেটাই আমাদের আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট। ক্লিয়ার হয়েছে? চলুন পরেরগুলো দেখি। এটা মাথায় রাখতে হবে, গল ব্লাডার স্টোনের সাইজ যদি 15 mm অবধি থাকে তাহলেই আমরা রিস্ক নেব, আদারওয়াইজ তার অনেক বেশি হয়ে গেছে না, কোনো অ্যাসিওরেন্স দিতে পারবো না। 15 mm অবধি উই ক্যান ক্যারি। ফুড চার্ট, কি কি খাবার ফলে গল ব্লাডার স্টোন এসে যায়, এখানে দেখুন বাদাম, এই যে ফাস্ট ফুড, পিৎজা, নাটস, এই যে বাইরের খাবারগুলো বেশ রসিয়ে কষিয়ে আপনারা খান, তার ফলে আপনার রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে শুরু করে, যার ফলে গল ব্লাডারে স্টোন এসে যায়। আরো আছে, খাবারগুলোকে ফলো করুন। যারা গল ব্লাডার স্টোনের রোগে ভুগছেন তারা এই খাবারগুলো আজকে থেকে স্টপ করুন। বড় হবে না আর সাইজ, ওখানেই তাহলে থেমে যাবে আপনি যদি তাকে আর সোর্স না দেন, কারণ এই ফুডগুলো থেকেই গল ব্লাডার স্টোন সোর্স পেয়ে আরো সাইজে বড় হতে থাকে। আজকে 12 mm আছে, 3 মাস পর ওটা 15 mm হয়ে যাচ্ছে বা 17 mm হয়ে যাচ্ছে। ওয়াই? হোয়াটস দ্য কজ? কেন? এই কারণের জন্য এই যে ছবিগুলি দেখছেন ফাস্ট ফুডের, এই ধরনের খাবারগুলি বাইরে থেকে বেশি করে খাবার ফলে আপনার গলস্টোনের আকার, সাইজ, মেজারমেন্ট ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে না। সো ইমিডিয়েট ট্রাই টু স্টপ টুডেজ লাইক দিস ফুড। কি কি? চলুন দেখি। কোল্ড ড্রিঙ্কস আমি সবার ব্র্যান্ড দিয়ে এখানে দিয়ে দিয়েছি, কোনোটাই চলবে না, কোনোটাই না। মিল্ক থেকে যত রকম প্রোডাক্ট তৈরি হয়, সিমুই, পায়েস, সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম, দুধ চা, পনির, ছানা, ঘি, মাখন, এভরিথিং সবটাই আপনাকে বন্ধ করতে হবে। দুধ থেকে যা যা তৈরি হয় সেটা যদি বন্ধ করতে না পারেন আপনাকে সার্জারি করাতে হবে। আমাদের কথা শুনতে হবে। সর্ষের তেল ইউজ করা যাবে না, মাস্টার্ড অয়েল নয়, অলিভ অয়েল অর রাইস ব্র্যান, এই দুটো অয়েল ব্যবহার করতে পারেন যারা গলস্টোনে ভুগছেন তাদের জন্য। সি ফিশ, সামুদ্রিক মাছ, পমপ্লেট, হিলসা, ইলিশ, ভোলা মাছ, এগুলি আসে বেশিরভাগ আমাদের ফ্যামিলিতে। পছন্দ করে করে কানকো খুলে দেখে দেখে আমরা নিয়ে আসি একদম। আর এই মাছগুলো খাওয়া মাত্রই আপনার গল ব্লাডার স্টোনের সাইজ আরো বাড়তে শুরু করবে। প্লিজ ট্রাই টু স্টপ, দ্যাটস মাই রিকোয়েস্ট। আপনি এই খাবারগুলি স্টপ করতে না পারলে কপালে দুঃখ আছে। নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। 3 থেকে 6 মাসের মতো রেস্ট্রিকশন করে যদি একটা অপারেশনকে বন্ধ করে দেওয়া যায়, এমন মারাত্মক একটা অপারেশন যেটা আগামী দিনে ক্যান্সার ক্রিয়েট করতে পারে, আমার মনে হয় যে 6 মাসের রুটিন মেনটেন করা বেস্ট, তাই না? তাহলে কেন শুনবেন না আপনি কথা? গল ব্লাডার স্টোন নিয়ে আমার কাছে ট্রিটমেন্টে এলে আমাদের এই রুটিন মানতে হবে, আদারওয়াইজ ইউ হ্যাভ নো এনি সেকেন্ড চান্স অর অপশনস, রাইট? নেক্সট গুলো দেখি। আহা, জিভে জল এসে যাচ্ছে, বলার উপেক্ষা রাখে না। আবার পুদিনা পাতা দিয়ে একদম রেওয়াজি খাসির মাংস, ওফ, একটু লাকচা পরোটা দিয়ে আর ফুলকো লুচি দিয়ে কি যে লাগবে। কিন্তু বিশ্বাস করুন, আপনার গল ব্লাডার স্টোন থাকলে এসব নামও নেবেন না, খাওয়া তো অনেক দূরের কথা। আপনি রেগে যেতে পারেন আমার উপরে, আমি জানি। এইসব খাবারগুলো যদি বন্ধ করে দেয় তাহলে বাঙালিয়ানাই থাকলো না। আরে মশাই, এগুলো না খেয়ে কি বেঁচে থাকা যায়?
200% যায়। অজুহাত দেখাবেন না। বাঙালি 3টে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত, ওটা দেখাবেন না। ইচ্ছা করলে সবকিছু হয়। যারা এই রুটিনগুলো মেনে চলে তাদের গলব্লাডার স্টোন ডিজলভ হবেই, 1000% গ্যারান্টি। আর যদি বেড়ে যায় তাহলে আপনার খাওয়ার লিস্ট চেক করুন, এখনো সময় আছে। যদি দেখেন যে বাড়ছে, এটা খাদ্য তালিকা চেক করুন, চেকলিস্ট তৈরি করুন, না হলে বাঁচার উপায় নেই। নিজের মৃত্যু নিজে ডেকে আনবেন না। কেন নিজের সাথে শত্রুতা করছেন আপনি? কিসের জন্য? অ্যালকোহল প্রহিবিটেড, বিশেষ করে বিয়ার, যাতে গ্লিসারিনের মাত্রা অনেক বেশি থাকে, হুইস্কিতে কম থাকে। কম্পোজিশনগুলো কোনোদিন তো দেখেননি চোখে, টেবিলে দিয়ে যা মাত্রই তো একদম গলায় ঢেলে দিতে পারলে বাঁচেন। কোনোদিন কম্পোজিশনটা খুলে দেখেছেন যে বিয়ারটা কি দিয়ে তৈরি, ওতে কত মাত্রা গ্লিসারিন থাকে, কতজনের আমাশা হয়ে গেছে, যাদের পেটের ব্যামোদ শুরু হয়ে গেছে। এতে যে পরিমাণ গ্লিসারিন থাকে মারাত্মকভাবে আপনার গল ব্লাডার অ্যান্ড লিভার বোথ এফেক্ট করবেই। সো স্ট্রিক্টলি প্রহিবিটেড অ্যালকোহল ফর গলস্টোন, রাইট? নেক্সট, জল খাওয়ার অভ্যাস করুন। পরিণত বয়সের 18 বছরের পরে যারা আছেন তাদেরকে বলছি বারবার যে গল ব্লাডারে যদি স্টোন এসে যায়, অথবা যদি দেখেন লিপিড প্রোফাইল টেস্ট করে আপনার কোলেস্টেরলের মাত্রা বেশি আছে, তাহলে 3.5 লিটার করে জল পার ডে ড্রিঙ্কিং ওয়াটার খাওয়া শুরু করুন। এক গ্লাসে কিন্তু 1 লিটার নয়, একটা বোতল শেষ করতে হবে 1 লিটারের, তবে সেটা 1 লিটার হয়। তাই 3.5 লিটার করে পানীয় জল সেবন করুন। আর কি বলছে? এগুলো আমার একার আইডিয়া না, অনেক ডক্টররা মিলে। চলুন দেখি। যাদের গল ব্লাডারে স্টোন হয়েছে বা কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাচ্ছে, তারা ফুলকপি খান, কোলেস্টেরল ট্রাইগ্লিসাইড কমে। অ্যাপেল সিডার ভিনিগারের জুস খান প্রতিদিন 1 গ্লাসে 15 ml করে, আপনার কোলেস্টেরল ট্রাইগ্লিসাইড কমবে। মৌসম্বি লেবুর খান। কোয়েব্রা পেড্রা মানে হচ্ছে, এটা সায়েন্টিফিক নেম, এটা বাংলায় বাঙালির আমরা বলি ভুঁই আমলা। ভুঁই আমলা পাতার জুস যদি 1 কাপ করে খেতে পারেন সকালবেলা খালি পেটে, আপনার গল ব্লাডারের স্টোন রিমুভ হয়ে যাবে নিজে নিজেই। কিন্তু নিয়মগুলো মানতে হবে, যে খাবারগুলো নিষেধ করতে বললাম। প্রয়োজন আছে। ডিম গোটাটাই বন্ধ থাকবে, ডিম খাওয়া যাবে না কোনোভাবেই। ডাক্তারবাবু কুসুমটা বাদ দিয়া খাই, কুসুমটা বাদ দিয়েও খেতে পারবেন না, কারণ সাদা অংশের মধ্যে ক্যালসিয়াম আছে, সেখানেও হিট করবে, স্টোনে ইনক্রিজ করতে পারে। যেগুলো বারণ করছি আপনার ভালোর জন্য, আপনার পয়সায় আপনি কিনে খাবেন, নালে আমার বলার কি আছে? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যাবে ততই তো আনন্দ। কিন্তু আপনি আনন্দে সত্যিকারে থাকুন, সেটা আমরা চাইছি বলে তাই আপনাকে সাবধানটা করছি। তাহলে আপনার পয়সায় আপনি কিনে খাবেন, আমার কিছু যায় আসে না, কিন্তু আস্তে আস্তে গোল্লায় চলে যাবেন, ভবিষ্যৎ শেষ কম বয়সেই। তাই বারবার সাবধান করা। নেক্সট, ক্র্যানবেরি জুস 1 গ্লাস করে সকালবেলা খেলে আপনার গলস্টোন রিমুভ হবে এবং লিভার ভীষণ ফিল্টার করে। ক্র্যানবেরি জুস কিন্তু কোথাও না পেলে আমাদের কাছে পাবেন। ইটস এ ভেরি রেয়ার ইন ইন্ডিয়া, বাট আমাদের কাছে পাওয়া যায়, যেহেতু আমরা ট্রিটমেন্টটা করি। কোথাও আপনাকে বলিনি যে আপনাকে কাটা হবে, অপারেশন করতে হবে, একবারও বলিনি। কেন? আমাদের কাছে মেটেরিয়াল আছে, মেডিসিন আছে, তাই আমি ডেড এগেনস্ট এনি টাইপ অফ অপারেশন। এইটা একটা নতুন জিনিস, চীন দেশে এটা প্রচুর দেখা যায়। গোল্ড কয়েন গ্রাস, চীন দেশে এটাকে ঘাস বলে, ঘাস পাতা। এটা ওখানের
প্রচুর চাষ হয়, আমাদের এখানেও আছে, বাট নামটা লিখে রাখুন কোথাও, গোল্ড কয়েন গ্রাস, স্বর্ণ মুদ্রার ঘাস। এই পাতার রস 1 গ্লাস করে সকালবেলা খেলে বেশি না 90 দিনের মতো আপনার গলস্টোন রিমুভ হয়ে যাবে। পাওয়া যায়, এগুলো নার্সারিতেও পাওয়া যায়। দ্বিতীয়, কুর্তি কলাইকে রাত্রে ভিজিয়ে রাখুন 1 গ্লাস কাঁচের গ্লাসে জলে, সকালবেলা ছেঁকে নেবার পর, এইটা হচ্ছে অরিজিনাল কুর্তি কলাই। 2 রকম রঙের মেশানো, 3 রকম রঙের মেশানো থাকে, মেরুন কালার, পেস্তা কালার অ্যান্ড ব্ল্যাক কালার, 3টে মিশিয়েই আমাদের এই কুর্তি কলাই পাওয়া যায়। কুলত্র কড়াই যাকে বলা হয়, সেটা হাফ চামচ 1 গ্লাস জলের মধ্যে, কাঁচের গ্লাসে জলে রাত্রে ভিজিয়ে দিন। সকালে ছেঁকে নেবার পর ডান দিকে যেই পাথরকুচি পাতা দেখছেন, এই একটা পাতা থেকে যে রস নিঃসৃত হবে সেটা ওই জলের গ্লাসের মধ্যে মিক্স করুন, করে সকালবেলা পান করুন। তাতেও আপনার গল স্টোন কমতে থাকবে। এবং কিডনিতেও যদি স্টোন থাকে, শরীরের যে কোনো ধরনের স্টোন যদি কোথাও থাকে, আপনার রিমুভ হয়ে যাবেই। কিন্তু রুটিনটা মানতে হবে, খাদ্য তালিকা মানতে হবে, রাইট? নেক্সট, যোগা কি করবেন? গল ব্লাডার স্টোনের জন্য বেশ কিছু স্পেশাল যোগা আছে, যেগুলো করলে মানুষ কিন্তু আমাদের এই রুটিনগুলো মানার সাথে সাথে যে কোনো একটা, আমি সব বলছি না, আমি অনেকগুলোই দেখাবো, এগুলো পশ্চাৎ দেখে আপনারা জানেন, ছবি তুলে রাখুন দরকার হয় মোবাইলে। সবাই তো আমার অনুষ্ঠান মোবাইল নিয়েই বসেন, এই যোগাগুলোর ছবি তুলে রাখুন আপনার টিভি স্ক্রিন থেকে। গলস্টোনের যে পেইন হয় তার জন্য ঠিক এইভাবে বসুন এবং কপালভাতি করার চেষ্টা করুন। ধনুরাসন করার চেষ্টা করবেন প্রতিদিন 5 থেকে 6 মিনিট করে। এই আসনটা থাইরয়েড রোগীদের জন্য উপকারে লাগে, বাট গল ব্লাডার স্টোনের রোগীদের জন্য মারাত্মক উপকারী এটা। কপালভাতি সবাই জানেন, শিখে গেছেন, নাম নিয়েই বলি, রামদেব বাবা কিন্তু সবাইকে শিখিয়ে দিয়ে গেছে হাউ টু ডু দ্য কপালভাতি অ্যান্ড হোয়াটস দ্য বেনিফিট অফ কপালভাতি। যাতে আপনাদের অপারেশনটা করতে না হয়। আমার কাছে 1.5 বছর বাচ্চার একটি বাচ্চা এসেছে যার গল ব্লাডার স্টোন। বলুন এবার ওই বাচ্চাটাকে অপারেশন করাবেন? এত অপারেশন করাবার তো তম্বি ঝম্বি এত ডাক্তারদের, তাহলে ওই বাচ্চাটিকে করায়নি কেন? বলছে 5 বছর পারে, 5 বছর পার করুক তারপর। তাহলে 5 বছর অবধি ওই গল ব্লাডার স্টোনটা কত বড় সাইজ হবে? এতদিন বসে থাকবে পেশেন্টের বাবা মা। 1.5 বছর বয়সে ওই বাচ্চার 7 mm সাইজ এসছে গল ব্লাডার স্টোনে। ডাক্তারবাবু, সার্জিক্যাল ডক্টর যাকে দেখানো হয়েছিল, তিনি বলেছেন 5 বছর বয়স না হলে এই গল ব্লাডার স্টোন অপারেশন করা যাবে না, রিস্ক হয়ে যাবে বাচ্চার জন্য। তাহলে 5 বছর অবধি ওই বাচ্চাটার গল ব্লাডার স্টোনটা কোথায় যাবে? 27 mm পৌঁছে যাবে, 35 mm পৌঁছে যেতে পারে। বাঁচবে বাচ্চাটা? যন্ত্রণা যখন উঠবে রাখবেন কি করে? তখন আপনাদের অপারেশন করার তম্বি ঝম্বিটা কোথায়? তখন তো ডক্টর সেন ইউনিট খোঁজেন না অপারেশন ছাড়া। তাহলে অপারেশন ছাড়া যখন একটা 1.5 বছরের বাচ্চাকে রিমুভ করা যাচ্ছে, তাহলে আপনাদের দোষটা কোথায়?
মানে কিছু মানুষের পকেটে পয়সা থাকলে চুলকায়, জানেন তো, অপারেশন কইরা নাও, অপারেশন কইরা নাও। কেন? যে ডাক্তারবাবু কইছে আপনারে যে অপারেশনটা কইরা নেন, পরের গ্যারান্টিটা উনি নিছেন কি হবে যদি ক্যান্সার হয়ে যায়। কটা দেখবেন গল ব্লাডার ওপেন অপারেশন করার পর, ওপেন সার্জারি করার পরে ফুল কেটে বাদ দিয়ে দিয়েছে, নট মাইক্রো সার্জারি। এখন অবধি সেই সেলাইটা শোকাতে পারেনি, আমার কাছে পেশেন্ট আছে, তার ভিডিও অবধি করা আছে। তাহলে এই পেশেন্টগুলোকে দেখে আপনার কি মনে হয় যে আবার কোনোদিন বলি কোনো পেশেন্টকে যান অপারেশনটা করে নিন গল ব্লাডার স্টোন? ডোন্ট ডু দ্যাট। থিঙ্ক ইট ভেরি কুল ব্রেন and make a decision what you will do. সেটাকে রিমুভ করছি আমরা বাই মেডিসিন, পুরো সায়েন্টিফিক অ্যানালিসিস এর মধ্যে দিয়ে দিয়েছি। রিমাইন্ডেড যে আপনাকে ধৈর্য রাখতে হবে, নাহলে কোনো উপায় নেই। ঠিক? তাহলে আজকের জন্য গলস্টোন নিয়ে কোথা দিয়ে শুরু করেছিলাম আর মাথায় আছে? আজকে আমরা ছিলাম স্টোন ম্যানে। তাহলে একটা মানুষের শরীরে যখন স্টোন ধরা পড়ছে তাহলে সেও তো স্টোন ম্যান, তাই না? অথবা স্টোনো ম্যান। তাই এই অনুষ্ঠানটা ইউটিউবে থাকলো স্টোন ম্যান নামেই থাকবে। আপনারা বারবার চালিয়ে চালিয়ে দেখবেন, অনেক নলেজ পাবেন, অনেক নতুন তথ্য দিয়েছি। এর আগেও আমি গলস্টোন নিয়ে অনুষ্ঠান করিনি যে তা নয়, কিন্তু আজকে শুধু গলস্টোনের উপর ডিটেলিং দিলাম। কেন? আমার কাছে হোয়াটসঅ্যাপে প্রচুর SMS এসেছিল এই গল ব্লাডার স্টোন নিয়ে একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আপনিও দিতে পারেন, নাম্বার ওখানে দেওয়া আছে 8336973024। এই নাম্বারে আপনিও কল করে আপনার যে অনুষ্ঠানটা দেখতে ইচ্ছা করছে বা আপনি যে সমস্যা ভুগছেন সেইটার ব্যাপারে ডিটেলিং জানার জন্য আপনি দিতে পারেন। লিখে পাঠান, আমি নিশ্চয়ই চেষ্টা করব, আই উইল ট্রাইং মাই বেস্ট ফর ইউ প্রেজেন্টেশনটা করার। কারণ এইগুলো নিয়ে আমাদের পড়াশোনা তো করতেই হয়, এমনি এমনি তৈরি হয়ে যায় না তো, তাই না? এগুলো তো আর কেউ বানিয়ে দেয় না, স্টাডি করে করে ঘেটে ঘেটে বের করতে হয়। শিখিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি কি কি টেস্ট করাবেন। ভয় পাবার কোনো কারণ নেই। যখনই পেটে যন্ত্রণা শুরু হবে ঠিক এই জায়গাটায় এবং বমি ভাব আসতে শুরু করবে, ইমিডিয়েট USG। ঠিক আছে? তাহলে আমরা এবার টক শোতে একটুখানি ফিরতে হবে, নাহলে আমার পুরনো দর্শকরা ব্যস্ত হয়ে যাবে। নমস্কার। বলুন। হ্যাঁ, ফোন করেছেন কেন বলুন? বলছি যে আচ্ছা, আমি আপনার দেখি টিভি, আমারও একটুখানি প্রবলেম এই বছর 3-4 আগে হয়েছিল, ব্রেস্টের মধ্যে ফুলে গিয়েছিল, এক্সরে করিয়েছিলাম। এবার এটা এখন আবার একটু বাড়াবাড়ি হয়েছে মনে হচ্ছে। ওটা এক্সরে নয় মা, ওটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। হ্যাঁ, এক্সরেতে হবে না, ওটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। আল্ট্রাসোনোগ্রাফি। আচ্ছা, আমি বয়স 70 বছর, আমার ঘরে আমি একাই থাকি, এবার আমি আসতে পারবো না। না, আসতে হবে না আপনাকে, আপনি আমাকে রিপোর্টটা করে একটু পাঠিয়ে দিন, তাহলেও আমি মেডিসিন আপনার বাড়ি অবধি পাঠিয়ে দিতে পারবো। কেমন? হ্যাঁ, বলো। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা করে আমাকে পাঠিয়ে দেবেন, তাহলে আমি প্রেসক্রিপশন করে আপনাকে ওষুধ পাঠিয়ে দিতে পারবো। আল্ট্রাসোনোগ্রাফি করেছে না কি করেছে? এক্সরে তো করেছিল, এক্সরে করে তারপরে ওটা কি করেছে, তাহলে ওই রিপোর্টটাই পাঠাবো? না, নতুন
নিউ। নতুন করে। ঠিক আছে, আচ্ছা, ওকে। এবার কোথায় কোথায় করবো, কোথায় এগুলো? এই নাম্বারে, যে নাম্বারে কথা বলছেন এই নাম্বারে পাঠিয়ে দেবেন, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। পাঠাবো তো, আমি করবোটা কোথায়? আমি তো চলতে পারছি না, কোমরে ব্যথা, এই ব্যথা। বাড়ির কাছাকাছি যে কোনো আল্ট্রাসোনোগ্রাফি হয় যেখানে, সেখানে গিয়ে করে আসুন। বাড়ির কাছাকাছি যে কোনো কাছের জায়গাতে করে পাঠান। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো। বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। বলুন। বললাম যে আমার এক ভাগ্নে আছে 11 বছরের, ওর হচ্ছে খুব পুরো কৃমি হয়েছে। ওয়ার্ম নীল বলে একটা টনিক পাওয়া যায়, ওয়ার্ম নীল, ছোট্ট একটা টনিক, ওয়ার্ম নীল। ওইটা 1 চামচ করে সকালবেলা খালি পেটে খাওয়ান, 7 দিন টাইম লাগবে, যা কুঁচো কৃমি আছে বেরিয়ে যাবে। আর যদি না কিনতে পারেন, ওটা আমাদের এখানে পাবেন, বা আপনার ওখানে যদি কোনো আয়ুর্বেদিক দোকান থাকে সেখানেও পাবেন। খালি নামটা ঠিকঠাক বলবেন, ওয়ার্ম নীল। আর যদি তাও না কিনতে পারেন, 1 চামচ করে সপ্তাহে 1 দিন করে কালমেঘ পাতার রস। ঠিক আছে? হ্যাঁ, ওতে এখন তো আর কালমেঘ পাতায় সেই টেম্পারমেন্ট নেই, নাহলে আমাদের ছোটোবেলায় ওইসব খেয়েই বড় হয়েছি, তখন এত ওষুধ ছিল না। তো এখন ওষুধ বেরিয়ে গেছে, ওষুধ খাওয়ান যদি কালমেঘ পাতায় না হয়। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। না, ইনি আর এক কালা সুন্দরী, কানে কালা, ফোন কিনে দিয়েছে বাড়ির লোক। যাই হোক, এরকম অনেক আনানি কোম্পানির ম্যানেজাররা আসেন আমাদের টকশোয়ের মধ্যে। ফোন করে উনি টিভির মধ্যে ওনাকে খুঁজছেন। ফোন করলে আপনাকে টিভিতে দেখাবে না, আপনি কাকে খুঁজছেন। ফোন করে কানে ফোন দিয়ে কথা বলতে হবে, আর টিভির সাউন্ডটাকে অফ করে দিতে হবে, মিউট। বোঝাতে পেরেছি? উফ, কত আনাড়ি পার্সন আছে। নমস্কার। হ্যালো। বলুন। হ্যাঁ বলছি, বলুন। কিসে? কি খাওয়া যাবে সেটা বাদ দিন, কি খাওয়া যাবে না সেটা শুনে নিন। মুসুর ডাল খাওয়া বন্ধ, সয়াবিন, টমেটো, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, ডিমের কুসুম, খাসির মাংস, এসব জেনে কি হবে বেকার, ওগুলো কোনোটাই বন্ধ করতে পারবেন না কোনোদিন। ওই ইউরিক অ্যাসিড বাড়ছে যেরকম, ওটা বাড়তে থাকুক, অসুবিধে নেই। ও আপনারা বন্ধ করতে পারবেন না, আমরা রুগী দেখে বুঝি তো। বলুন। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি আমি, বলুন। নমস্কার। আপনার কাছে গিয়ে আমি অনেক উপকার পেয়েছি। আপনার একটা সমস্যার জন্য চাইছি। আমার ওই বলেছি
কিডনি ফিল্টার করার জন্য, পা হাত যাতে না ফুলে যায়, কিডনি যাতে ওয়াশ থাকে, একদম ক্লিন থাকে, তার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার। বলুন। মানে ডাক্তার বলছেন যে ওটাকে অপারেশন করা ছিল। মায়ের এজ 70। হ্যাঁ 70, কিন্তু ওই সাদা সাদা আগে ব্লাড বেরোচ্ছিল, ব্লাড বেরোনোটা বন্ধ হয়ে গেছে। এখন ওই সাদা এটাই না, ঘটনা ভালো নয়। যা যা আপনি বললেন সিমটম সবটাই খারাপ, সবটাই ক্যান্সারের দিকে যাওয়ার চান্সেস প্রায় 90% হয়ে বসে আছে। সো আমার মতে যদি আপনি শুনতে চান, এই অপারেশন করে ঘাঁটাঘাঁটি করে লাভ নেই। ওরম ডাক্তার এখনও জন্মায়নি যে 70 বছর বয়সের একটা মানুষকেও অপারেশন করে উনি সুস্থ করতে পারবে। ঠিক, যারা অপারেশন করে তারা কিন্তু সুস্থ করার জন্য পরেরটার বলে দেয় না যে কতটা অসুস্থ হয়ে যেতে পারে, তাই না? সে দুম করে দিয়ে তো ছেড়ে দিলে, এবার আপনি ভুগুন, এই ব্যাপারটা হয়ে যায়। আপনি আগে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে আগে দেখা করুন, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা আমার লাগবে। তারপর মার সাথে আমাকে ভিডিও কলিংয়ে কথা বলান, সিমটমগুলো আমাকে রাইট শুনতে হবে, তাহলেই হবে। এবং মেডিসিনেই এটা মোটামুটি কন্ট্রোল করে দেওয়া যাবে, এখনো সময় আছে। কি কমছে? হ্যাঁ, 42ও কোনো ওয়েট নাকি? ওটা তো অনেক কম ওয়েটই, ওটা এমন কিছু বেশি না। কিন্তু কয়েকটা টেস্ট করাবারও আছে, সেগুলো নিয়ে আপনি আগে আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে যোগাযোগ করুন, দেখে নিই, তারপর আমি টেস্টগুলো লিখে দেবো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, নমস্কার, বলুন বলুন। বলছি আমি। কি প্রবলেম? স্নান করার পরে গা চুলকাচ্ছে? বাথরুমের মধ্যে একটু ফিটকিরি রেখে দেবেন, স্নান করার পর ভেজা গায়ে ফিটকিরি মেখে দেবেন একটু, তারপর গা মুছে নেবেন, দেখবেন আর হচ্ছে না। ঠিক আছে? হ্যাঁ, বা ভেজা গায়ে মেখে নিতে পারেন। আমরা দাড়ি কাটার পরে যেভাবে ভেজা অবস্থায় মাখাই, সেইভাবে গোটা গায়ে সাবানের মতো একটু মেখে নেবেন, তারপরে গা মুছবেন। ঠিক আছে, চলো। আবার এর থেকে বেশি বলে দিলে বদহজম হবে আপনার। যেটুকু বলে দিয়েছি ওইটুকুই করুন, দেখবেন সেরে গেছে। তারপরে অ্যালার্জি টেস্ট করার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো তো আর করবেন না। এখন যেটুকু প্রয়োজন আপনার ওইটুকুই দিয়ে দিয়েছি। নমস্কার। হ্যাঁ, বলুন। আমি বর্ধমান থেকে বলছিলাম। বলছি যে আমার না চুল ওঠে, তো কি উপায় একটু বলেন। ডাক্তার দেখাবেন। চুল উঠে গেলে যদি তাড়াতাড়ি দরকার হয়, কোমরটুলিতে গিয়ে আঠা দিয়ে বসিয়ে আনতে পারেন। আর যদি ট্রিটমেন্টে আসতে হয় তাহলে মেডিসিনের দরকার আছে, সেটা নিশ্চয়ই আপনার জানা আছে। তো সুতরাং চুল ওঠার ব্যাপারে ওটার ঘরোয়া টোটকা, তাবিজ কবজ, জল পোড়া, তেল পোড়া, নুন পোড়ায় হয়নি। ওই জন্য মেডিসিন, শ্যাম্পু, তেল এগুলো সব চেঞ্জ করার দরকার আছে। নিড টু প্রেসক্রিপশন, কেমন? ওটা প্রেসক্রিপশনের দরকার আছে। তার আগে লিভার আর থাইরয়েড টেস্ট করে নেবেন, নাহলে প্রেসক্রিপশন করা হবে না। চলো, নমস্কার, বলুন। না না, ওই আপনি ওষুধ খাবেন না। আপনি কোনো মেন্টাল হসপিটাল, যেখানে পাগলের ডাক্তার দেখে, ওখানে দেখান। আপনি, আপনার মেন্টাল প্রবলেম আছে এটার, আপনি পাগলের ডাক্তার দেখান। আগে ওইটা ঠিক হয়ে যাক মাথা, তারপরে আপনাকে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, রক্ত পড়া সব দেখবো। আগে মাথাটা ঠিক করে আসুন। ঠিক আছে? হ্যাঁ, বলুন। নেক্সট। নমস্কার, হ্যালো। না, ইনি আবার কোনে বউ, মাথায় ফোন নিয়ে ঘোমটা দিয়ে বসে আছেন। কত রকমের কোনে বউ থাকে আমাদের পাড়ায়, ফোন নিয়ে বসে থাকারও কোনে বউ আছে। নেক্সট। তাহলে আমরা এবার
টক শো ছেড়ে একটু নিজেদের কথায় আসি। হয়ে গেছে ঘাঁটা, এটা প্রতিদিন। এগুলো আপনাদের শোনা থেকে না শোনাই ভালো, কারণ রোজ একই ফোনই আসে, ও চলে। কারো কোমরে ব্যথা, কারো মাথা ব্যথা, এগুলো ইউটিউব ঘাঁটলে আর আমাকে ফোন করতে হয় না, কারণ ইউটিউবে যারা ফলো আপ করেন আমাদের ইউটিউব মায়া টিভি, আপনার ফোন অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে ইউটিউবে গিয়ে মায়া টিভিতে এই অনুষ্ঠানটাই চলছে। এইভাবে প্রতিদিন নতুন নতুন অনেক তথ্য দেওয়া আছে, এবং ঘরোয়া টোটকা, রেমেডিস, যাদের যাদের যা যা প্রয়োজন হয় সেগুলো সমস্তটাই আপনারা পাবেন। প্রচুর রেমেডিস দেওয়া আছে, প্রচুর, প্রায় 2 থেকে 2.5 হাজারের ওপরে ইউটিউব করা আছে। সেগুলো কোনো না কোনো ডিজিজ নিয়ে, তাহলে আপনাদের জন্যই। তাই ইউটিউবে গিয়ে আপনি কি খুঁজছেন, মানে কোন ডিজিজের ওপর খুঁজছেন, কোন রেমেডি খুঁজছেন, ঘরোয়া টোটকা বলে এরকম প্রচুর পার্ট দেওয়া আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরকম করে প্রায় 15 থেকে 20 খানার মতো পার্ট করে দেওয়া আছে ঘরোয়া টোটকা শুধু, যা বইতে পাওয়া যায়, আপনাকে পড়তে হবে না। আপনি এখানে একদম পিকচার দিয়ে পাবেন যে অ্যাকচুয়ালি কোন গাছে, যেমন আজকে দেখালাম ভুঁই আমলা, যেটা জুস খেলে গল ব্লাডারের স্টোন ডিজলভ হয়ে যায়, গলে যায়, তাহলে ভুঁই আমলা কেমন দেখতে হয় সেটা একদম পিকচার দিয়ে দেখালাম। এরকমভাবে ভিডিওগুলোতে আপনারা পাবেন। তাই আপনারা ভিডিওতে বা ফেসবুকে কেন যান না, ফেসবুকেও চলে যান, ফেসবুকে গিয়েও দেখবেন এই অনুষ্ঠানটা হচ্ছে, ওখানেও পাবেন, এবং প্রতিদিনের আপডেশন দেখতে পাবেন অনুষ্ঠানগুলো নতুন তথ্য নিয়ে। তাই আমাদের এই অনুষ্ঠানে এত দর্শক থাকে কেন? এপার বাংলা এবং ওপার বাংলার মানুষ একসঙ্গে দেখতে বসে এই টাইমে অনুষ্ঠান, সন্ধ্যা 7টা থেকে, এই একটাই কারণে, আর পৌনে 8টা থেকে, এই একটাই কারণে যে অনেক নতুন তথ্য দিয়ে থাকি বাংলায় পরিষ্কার করে। এত ভালো মেডিকেল প্রোগ্রাম আমি এখনো অবধি কোনো চ্যানেলে দেখিনি। আপনারা দেখেছেন কিনা জানি না। ডাক্তার অনেক আসে, টিভি খুললেই এখন যেমন অ্যাস্ট্রোলজার পাওয়া যায়, ডক্টরও পাওয়া যায়, বাট ইনফরমেশন, মানে আমার কাছে যতটা ইনফরমেশন আছে ততটাই তো আপনাকে দিতে পারবো। তো সুতরাং আমি ওই বিদেশি ডাক্তার নই, বিদেশের ডিগ্রিও নেই, এত এফআরসিএসও নেই, নর্মাল ইন্ডিয়ার ডাক্তার, পরিষ্কার ইন্ডিয়ার যতখানি গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে ততখানি আমার ডিগ্রি। বিশাল বড়সড় ডাক্তার নই, ছোটোখাটো ক্ষুদ্র মানুষ আমি, কিন্তু যে ট্রিটমেন্টগুলো করি আর যেটা পারি ওটাই কাউকে হাত লাগাতে দেব না, ওটা অ্যাসিওরেন্স দিয়ে ট্রিটমেন্ট করি একদম। এবং অপারেশন ডেড এগেনস্ট। সুগার, প্রেশার, থাইরয়েড নির্মূল করা যায়, নির্মূল করি। তাই সুতরাং অ্যাসিওরেন্স দিয়ে বলি, শুধু মেনটেন করতে হবে আপনাকে, কেমন? আর তাই খোলা মঞ্চ বলে, ফোন খোলা থাকে বলেই ব্যাস যখন খুশি ফোন করে 4টে ইতিহাস, 5টা ভূগোলের কোশ্চেন জিজ্ঞেস করে ফেললাম না, সেই অনুষ্ঠান নয় এটা, আর গল্প দাদুর আসন নয়, মেডিকেল শো ফুললি। যারা আজকে প্রথমবার আমাকে দেখছেন, পরিচয় করিয়ে নিই, আমি ডক্টর সেন, বিলং ফ্রম দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল, ইটস এ গভর্নমেন্ট হসপিটাল, এবং সেখানে প্রতিটা ট্রিটমেন্টই হয়ে থাকে, এবং ক্যান্সার রিসার্চ সেন্টার, স্পেশালাইজড হসপিটাল এবং ক্যান্সার রিসার্চ সেন্টার। পশ্চিমবাংলার বুকে কোনো মিউনিসিপ্যালিটি হসপিটাল এখনো অবধি এই ক্যান্সার রিসার্চ সেন্টার বা স্পেশালাইজড হসপিটালের লাইসেন্সটা পায়নি, যেটা আমাদের হসপিটালে আছে। এবং ক্যান্সার পেশেন্ট আর কিডনি পেশেন্টদের যে রেজাল্ট আমরা দিই এখন আজকের ডেটে, অনেক বড় বড় প্রাইভেট হসপিটালের সঙ্গে চ্যালেঞ্জ করতে পারি আমরা। এত কম পয়সায় সরকারি হসপিটালে ট্রিটমেন্ট আমার মনে হয় না পশ্চিমবাংলার বুকে এই ভিআইপি ক্যাটাগরির ট্রিটমেন্ট, যেটা করতে গেলে আপনাকে কোনো প্রাইভেট হসপিটাল থেকে বিলং করতে হতো, সেটা এত কম খরচায় আপনি অন্য কোথাও পাবেন না। তাই যারা হসপিটালাইজড করতে চাইছেন আপনাদের বাড়ির পেশেন্টকে, বা আপনাদের বাড়ির পেশেন্ট হয়তো অন্য কোনো প্রাইভেট হসপিটালে অ্যাডমিট আছে কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, রিপোর্টগুলো হাতে পেয়ে গেছেন, আমি অন্তত বলবো মুভ দেয়ার, নিয়ে আসুন পেশেন্টকে, বন্ডে সাইন করে বের করে নিন। সেই ভরসা আছে আমাদের হসপিটালের ওপরে। বাড়িতে রেখেও যদি পেশেন্টকে দেখেন যে না অসুবিধা হচ্ছে, রাখতে পারছি না, 2 দিনের জন্য দিয়ে যান, অনলি 2 days। দেখুন আপনার রোগীকে স্টেবল করে আবার পাঠিয়ে দিতে পারবো। আর বারাসাত শনিবার এবং মঙ্গলবার আমি থাকছি, ঠিক? তাই অনেক ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম যেগুলো আপনাদের প্রয়োজন আছে। এবার ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে, তাই আগামীকাল আবার দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি, নমস্কার।